পরিচিত একটি নাম, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার যার নাম লেখা আছে, আমাদের প্রফেসর মাহবুবুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আরো একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রফেসর আবু আহমেদ, কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, এবং আরো অনেকে এখানে উপস্থিত আছেন যারা দেশের রাজনীতিতে এবং সমাজে অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ। আসসালামু আলাইকুম। জনাব মাহবুব হক তারা আমার রাজনৈতিক জীবনে একটা সময় আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। তিনি কৃষক দলের যখন সভাপতি ছিলেন তখন আমি তার সঙ্গে সহসভাপতির দায়িত্ব পালন করেছি। দুদু সাহেব তখন সাধারণ সম্পাদক ছিলেন। আমরা একসাথে সেই সময় সারা বাংলাদেশে বহু এলাকায় দল সংগঠন করতে গেছি এবং বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করার চেষ্টা করেছি। মাহমুদুল হক সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না, তবে তার কথা আমরা সবাই জানি, আপনারা জানেন। বিশেষ করে এখানে ফেনীর জনগণই বোধহয় বেশি আছেন। আপনারা সবাই জানেন যে তিনি পাকিস্তান আমলেই একজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা, পরবর্তীকালে রাজনৈতিক নেতা এবং একজন সাংবাদিক ছিলেন, যার নাম সেই সময় আমরা যথেষ্ট সকলের কাছেই পরিচিত ছিল। রাজনীতিতে সবসময় খ্যাতনামা লোকের জন্ম হয় না, খুব কম হয়। অনেকে আসেন, অনেকে আবার চলে যান, কিন্তু কিছু কিছু নেতা তাদের প্রভাবটা রেখে যান দীর্ঘদিনের জন্য। এই দুই ভাই ফেনীর রাজনৈতিক জীবনে, বাংলাদেশের রাজনৈতিক জীবনে সম্ভবত সেই কাজটি করেছিলেন। মাহবুবুল হক তারা ভাইয়ের সঙ্গে আমাদের তার মৃত্যুর পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগটা একেবারেই চলে গিয়েছিল। হঠাৎ করে তার ছেলে একদিন আমার অফিসে আসলেন কিছুদিন আগেই, এসে বললেন যে তারা ভাইয়ের ওপরে একটা আলোচনা সভা করতে চান। আমি সাথে সাথে রাজি হয়েছি এই জন্যে যে মানুষটিকে আমি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখিনি, একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও তাকে আমরা দেখেছি। তিনি অত্যন্ত প্রাণবন্ত এবং কিছুক্ষণ আগে মাহবুবুল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন যে মাই ডিয়ার লোক ছিলেন, অর্থাৎ মানুষকে আপন করে নিতে খুব দ্রুত পারতেন এবং সেটাই আপনার তার সব চারিত্রে একটা বড় গুণ ছিল। এই মানুষগুলো একটা সময় রাজনীতিতে এসছেন যখন রাজনীতিতে আপনার কিছুটা হলেও এথিক্স ছিল, মোরালিটি ছিল এবং একটা যেটাকে আমরা বলি মূল্যবোধ, সেই মূল্যবোধ ছিল। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরি ভাবে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভয়াবহ এক পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করে, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ ভবিষ্যতের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়। আমরা জানি না যারা এগুলো করছেন তারা সচেতন ভাবে করছেন। আমার কাছে মনে হয়েছে অনেকেই, কারণ এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা অত্যন্ত পরিকল্পিত হবে যে ভাষা, যে কন্টেন্টস তারা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আমি বলবো যে তারা ভাইরা সৌভাগ্যবান বা মাহমুদুল হক সাহেবরা যে তারা অনেক আগেই চলে গেছেন এবং গিয়ে বেঁচে গেছেন। অন্তত এই সমস্ত
বুলিং এর পর্যায়ে তাদেরকে পড়তে হয়। আপনার আমি এই জন্য সোশ্যাল মিডিয়া দেখি না, আমি সোশ্যাল মিডিয়া কাজও করি না, আমার কোনো অ্যাকাউন্টও নাই। কারণ আমি দেখেছি যে ওটা মানেই আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে ভুল পথে নিয়ে যেতে যাবে এবং আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যাই হোক, আজকে যে কথাটা কিছুক্ষণ আগে দুল সাহেব বললেন যে এখন সময়টা অন্যরকম, সমাজটা অন্যরকম। এত বড় একটা আন্দোলন, এত বড় একটা অভ্যুত্থান, তারপরে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার একটা প্রচেষ্টার উদ্যোগ আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনারা সবকিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশে আমি দেখছি একইভাবে আমাদের কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। মাহবুবুল হক তারা ভাই, মাহমুদুল হক সাহেবরা, তারা সবসময় আসেন না, আমি আগেও বলেছি। তারা খুব ক্ষণজন্ম বলা যেতে পারে, যার মধ্য দিয়ে তারা জাতির কাছে এবং সমাজের কাছে কিছু তাদের যে অবদান, সেই অবদান রেখে যান। সেই অবদানটি হচ্ছে আমার কাছে এটা মনে হয় তারা সংসদের চেয়ে জনগণের কল্যাণ, জনগণের সমস্যাগুলো সমাধান করা এবং একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করা। আমার সবসময় যে কথাটা মনে হয়, বিএনপি সম্পর্কে অনেকে অনেক রকম চিন্তা করেন, স্বাভাবিকভাবে করবেন, এক প্রত্যেক মানুষের অধিকারী আছে। কিন্তু বিএনপির মূল যে চরিত্র হচ্ছে কিন্তু একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন তাহলে ভুল করবেন। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি আপনার তার লক্ষ্যে পৌঁছাতে চায়, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায় এবং তখন সেখান থেকেই জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করে। ফেনী জেলা বিএনপি দাবি করেছে যে তারা দুটি নামকরণ চান। এটা তো ফেনী বিএনপি করবে। ফেনী বিএনপির নেতা আছেন, বিএনপির আপনার বিএনপির নেতৃবৃন্দ আছেন। আপনার প্রস্তাব নিয়ে আপনাদের পৌরসভা দিতে এটা করতে পারেন, এটা তো পৌরসভাই সিদ্ধান্ত নিতে পারে। তারপরে যদি কোনো সহযোগিতা দরকার হয় আমরা সেটা করবো, কিন্তু উদ্যোগটা তো আপনাদেরকে নিতে হবে, তাই না? নামকরণ ব্যাপারটা খুব কঠিন না, কিন্তু এটা আপনার পৌরসভাতে একটা রেজলিউশন করতে হবে। রেজলিউশন করে দিয়ে দিলে সেটা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিলে ওটা আপনার চূড়ান্ত হয়ে যাবে। এটা আপনারা ইজিলি এই ব্যবস্থা করতে পারেন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আজকে তার পরিবারের সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, তারা এই উদ্যোগটা নিয়েছেন। উদ্যোগটা নেওয়া উচিত ছিল কিন্তু আপনার ফেনীর রাজনৈতিক নেতাদের। দুর্ভাগ্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া হয় না, কিন্তু আমি আশা করব যে তারা এই উদ্যোগগুলো নেবেন এবং আমাদের যে দুই নেতা শুধু নয়, অন্যান্য সব নেতাদেরকে যেন মনে রাখতে পারি তার ব্যবস্থা গ্রহণ করবেন। মাহবুবুল্লাহ ভাই এখনই আমাকে একটা প্রস্তাব দিয়েছেন, আমি এই প্রস্তাবটি অবশ্যই যথাযথ দায়িত্বে যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন তাদের সামনে তুলে ধরবো যে আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে এই দেশের যারা বরেণ্য রাজনীতিবিদ তাদের জীবনীগুলোকে
ধারণ করার জন্য আপনার একটা বই বার করা উচিত এবং সেই প্রত্যেকের সম্পর্কে বইগুলো বার করা উচিত। এটা করলে আমরা আমাদের যে সমস্ত নেতারা যারা আমাদের জন্য আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য অবদান রেখেছেন, তাদের জীবনী, তাদের কাজ এগুলোকে ধরে রাখতে পারি ভবিষ্যৎ বংশধরদের জন্য। এই জিনিসটা আমরা অবশ্যই করার চেষ্টা করব, এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই দুই মহান নেতার সম্পর্কে কিছু কথা শোনা এবং পড়ার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সবাই আমাদের এই সমস্ত নেতা যারা আমাদের জাতির জন্য অবদান রেখে গেছেন এবং সুস্থ গণতান্ত্রিক চর্চার একটা নজির রেখে গেছেন, সেগুলোকে সামনে নিয়ে আমরা সেই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াইকে অব্যাহত রাখি। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাহবুব হক, তারা ভাই এবং মাহমুদুর হক, তারা অমর হোক। আসসালামু আলাইকুম।